আসসালামু আলাইকুম। আজকে প্রবাবিলিটি নিয়ে কথা বলবো। তো প্রবাবিলিটি মানে সম্ভাবনা। তাহলে আমরা সম্ভাবনার একটি সূত্র লিখতে পারি। হরে থাকবে মোট সম্ভাব্য ফলাফল আর লব হিসেবে আমরা দিব মোট অনুকূল ফলাফল। তাহলে সম্ভাবনা করার জন্য আমাদের মোট অনুকূল ফলাফল এবং মোট সম্ভাব্য ফলাফল প্রয়োজন। যেমন যদি একটা প্রবলেম দেওয়া হয় যে একটা বাস্কেটে লাল বল আছে 5টি, নীল বল আছে 3টি। তাহলে আমি যদি চোখ বন্ধ করে ওই বাস্কেট থেকে একটা বল তুলি, সেটা নীল হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমাদের প্রথমেই একটা ভগ্নাংশ চিন্তা করতে হবে, যার হর হবে মোট সম্ভাব্য ফলাফল এবং লব হবে মোট অনুকূল ফলাফল। তাহলে আমাদের মোট সম্ভাব্য ফলাফল কি হতে পারে? এখানে মোট সম্ভাব্য ফলাফল হবে কতভাবে আমি বল নিতে পারি। যেমন এখানে আমি যদি একটা বল তুলি, সেটা নীল হওয়ার সম্ভাবনা কত সেটা বলা হয়েছে। এখানে মোট বল আছে কয়টি? 5 আর 3 8টি। তাহলে আমি যদি একটা বল তুলি, তাহলে সেই 8টি বলের মধ্যে থেকেই আমাদের একটা বল উঠবে। আমি এখান থেকে কোনো বল কমাতেও পারবো না, এখান থেকে কোনো বল বাড়াতেও পারবো না। তাহলে আমাদের মোট সম্ভাব্য ফলাফল হলো 8টি। 5 আর 3 8। এখন প্রশ্নে বলা হয়েছে একটা বল তুললাম, সেটি নীল হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমার বল আছে 5টি লাল এবং 3টি নীল। যদি আমি একটা বল তুলি, সেটা লালও হতে পারে, নীলও হতে পারে। কিন্তু নীল কতবার উঠতে পারে? যেহেতু 3টি বল আছে, তাহলে 3বার নীল উঠতে পারে। তাই মোট অনুকূল ফলাফল আমাদের 3। যেহেতু 3টা নীল বল আছে, আমি একটা বল তুললাম, সেটা 3বার নীল হতে পারে আর 5বার লাল হতে পারে। যেহেতু নীল চাওয়া হয়েছে, তাই অনুকূল ফলাফল হবে নীলের ক্ষেত্রে 3। আর 3 আর 8 এখানে পরস্পর সমমৌলিক সংখ্যা, তাই এখানে কাটাকাটি করা যাচ্ছে না, তাই অ্যান্সার হবে এটাই। আবার যদি বলা হয় যে এ আর বি দুটো সংখ্যা একটা কাগজে লেখা আছে, এখন যদি চোখ বন্ধ করে আমি একটা কাগজ তুলি, তাহলে সেটা এ হওয়ার সম্ভাবনা কত? এটা আমরা সহজেই বলতে পারবা যে 50%। তাহলে 50% আমরা কীভাবে পেলাম? আমরা আবার একটি ভগ্নাংশ কল্পনা করব, যেটার হর হবে মোট সম্ভাব্য ফলাফল আর লব হবে মোট অনুকূল ফলাফল। তাহলে আমার সংখ্যা আছে 2টি, একটা এ একটা বি। আমি যদি একটা সংখ্যা চোখ বন্ধ করে তুলি, সেটা আমি তুলতে পারবো এই এ এবং বি এর মধ্যে থেকেই। তাহলে আমাদের মোট সম্ভাব্য ফলাফল হচ্ছে 2টি, এ আর বি। 2 দিলাম। এখন আমাকে আনতে হবে এ। এখানে 2টা সংখ্যার মধ্যে এ আছে একবার, অর্থাৎ আমি একবারই কেবলমাত্র এ তুলতে পারবো। তাহলে আমাদের অনুকূল ফলাফল হলো 1টি। তাহলে আমাদের হাফ অ্যান্সার। এখন 50% কীভাবে আসলো? এটা তো শুধুমাত্র 100 দিয়ে পার্সেন্ট করলেই হলো। 2 1 2, 50 2 100, তাহলে 50% আমরা পেয়ে গেলাম। কিন্তু সচরাচর আমরা সম্ভাবনা ভগ্নাংশ আকারেই লিখি, কেননা ভিডিও মতে প্রশ্নে চাওয়া হয় যে এত সম্ভাবনাকে এ বাই বি আকারে প্রকাশ করা যায়, যেখানে এ ও বি সমমৌলিক সংখ্যা। তাহলে এ প্লাস বির মান কত, বা এ বাই বির মান কত, বা বি মাইনাস এর মান কত, বিভিন্নভাবে চাওয়া হয়। তাই এটাকে আমরা এ বাই বি আকারে প্রকাশ করতে পারি, যেখানে এ আর বি
পরস্পর সহমৌলিক সংখ্যা, যেমন এখানে 3 আর 8 পরস্পর সহমৌলিক সংখ্যা, অর্থাৎ এই দুটোকে কাটাকাটি করা যায় না, এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে এবার আমরা আরেকটি প্রবলেমে যাই। যেমন দেওয়া আছে যে একটা বাস্কেটে লাল বল 5টি আছে, নীল বল 3টি আছে। আমি যদি এখন আরও কিছু অ্যাড করি, অর্থাৎ কালো বল আছে 10টি। এখন যদি আমি প্রশ্ন করি যে আমি একটি বল তুললাম, সেটা নীল হওয়ার সম্ভাবনা কত, তাহলে আবারও আমরা একটি ভগ্নাংশ কল্পনা করব অনুকূল ফলাফল, অর্থাৎ কতগুলো বল আছে, মোট সম্ভাব্য ফলাফল, অর্থাৎ কতগুলো বল আছে। যেমন এখানে 10 আর 5 15, 16 17 18, তাহলে এখানে মোট 18টা বল আছে, অর্থাৎ 18টা বল থেকেই আমাকে নীল বল বের করতে হবে একটা। তাহলে আমাদের মোট সম্ভাব্য ফলাফল হলো 18টা। আমরা 18 চেয়ে কমও করতে পারবো না, বেশিও করতে পারবো না কোনো বল। এখন আমাদের বলা হয়েছে একটা বল তুললাম, সেটি নীল হওয়ার সম্ভাবনা কত। তাহলে আগের মতোই নীল আমি তুলতে পারছি 3ভাবে। যদি আমার নীল থাকে এ বি সি, তাহলে আমি যদি একটা বল তুলি সেটা এ হতে পারে, বিও হতে পারে, সিও হতে পারে, আবার অন্য কিছুও হতে পারে, কিন্তু আমরা নীলকে হিসেবে কল্পনা করব, কেননা আমাদের প্রশ্নে বলা হয়েছে নীল হওয়ার সম্ভাবনা কত। তাহলে আমি একটা বল তুললে নীল হতে পারে একভাবে, মানে 3ভাবে হতে পারে, একটি একটি করেই 3ভাবে হতে পারে। তাহলে 3/18 হবে আমাদের সম্ভাবনা। এখন যদি বলা হয় যে আমি প্রথম বল তুললাম, সেটার সম্ভাবনা হলো 3/18, আমি যদি আরও একটা বল তুলি তাহলে সেটা নীল হওয়ার সম্ভাবনা কত। তাহলে আমাকে প্রশ্নে বলা হবে যে যদি আমি 2টি বল তুলি তাহলে সেই 2টি বল নীল হওয়ার সম্ভাবনা কত। তখন কিন্তু আমরা 3/18 বলতে পারবো না, এটি শুধুমাত্র একটা বল নীল হওয়ার সম্ভাবনা 3/18। এখন 2টা বলের ক্ষেত্রে কি হবে, আমরা আরেকটি ভগ্নাংশ কল্পনা করব। এখন প্রথম বলটা আমি তুললাম, সেটা নীল হওয়ার সম্ভাবনা এটা 3/18। এখন আমি 2টো বল তুলব, সেটা দুটোই আমার ব্লু হতে হবে, অর্থাৎ নীল হতে হবে। তাহলে যদি আমি প্রথম বলটা তুললাম সেটা যদি ব্লু না হয়, কিন্তু পরের বলটা যদি ব্লু হয়, তাহলে কিন্তু আমি বলতে পারছি না যে আমি 2টা বল তুললাম সেই 2টাই নীল। আমাদেরকে তাই ধরে নিতে হবে আমি যে প্রথম বলটা তুললাম নীল হওয়ার সম্ভাবনা 3/18, তার মানে আমাকে ধরে নিতে হবে প্রথম বল আমার নীল উঠেছে, অর্থাৎ আমি একটা বল নীল পাইলাম। কেননা সেটা যদি না হয় তাহলে আমি বলতে পারবো না যে 2টা বল তুললাম সেই 2টাই নীল। আমাদেরকে প্রশ্ন চাওয়া হয়েছে 2টা বল নীল হতে হবে, এটার সম্ভাবনা কত। তাহলে প্রথমটা হওয়ার সম্ভাবনা 3/18, অর্থাৎ আমি একটা নীল বল পেয়ে গেছি। তাহলে একটা নীল বল পাওয়ার পর দ্বিতীয় বল এখন তুলব। আমাদের বল কয়টা থাকে এখন, 10টা আর 5 15টা। আর এখান থেকে যেহেতু একটা নীল বল তোলা হয়েছে, তাই আমার একটা নীল বল কমে যাবে, অর্থাৎ 2টা থাকবে। তাহলে 15 আর 2 17, অর্থাৎ আমাদের মোট সম্ভাব্য ফলাফল হবে 17, কেননা একটা নীল বল আমি তুলে ফেলেছি। বক্সে থাকে বাকি 17টা বল। এখন যেহেতু আমি একটা নীল বল তুলে ফেলেছি, তাহলে এখানে 3 হয়েছিল, কেননা আমি 3বার বল তুলতে পেরেছিলাম এ বি সি, কিন্তু এখন ধরি আমি সি বলটা তুলে ফেলেছি প্রথমবার, অর্থাৎ আমি প্রথম ক্ষেত্রে যে নীল বলটা তুলে ফেলেছি সেটা ছিল সি। তাহলে এখন অবশিষ্ট আছে এ এবং বি। তাহলে একবার যদি আমি বল তুলি তাহলে এও উঠতে পারে, বিও উঠতে পারে, অর্থাৎ 2ভাবে উঠতে পারে। তাহলে আমাদের মোট অনুকূল ফলাফল হবে 2। এখন আমাদের গুণ করে দিতে হবে। অন্যান্য ক্ষেত্রের মতো প্রবাবিলিটিতেও এটা গুণ করে দিতে হবে। এখন কাটাকাটি যায়, 2 1 2, 9 2 18, আবার 3 1 3, 3 2 9। তাহলে আমাদের হচ্ছে
17 গুণন 3 51 আর উপরে থাকতেছে শুধু 1। তাহলে আমি যদি দুটা বল তুলি সেই দুটা বল নীল হওয়ার সম্ভাবনা 1/51। এখন যদি বলে তিনটা বল তুলতে হবে, তাহলে দুটা বলের ক্ষেত্রে হলো 1/51। তাহলে এখন যদি বলা হয় তিনটা বল তুলবো, সেই তিনটা বলই নীল হওয়ার সম্ভাবনা কত? আগের মতোই প্রথম বল নীল হওয়ার সম্ভাবনা 3/18, দ্বিতীয় বল নীল হওয়ার সম্ভাবনা 17, যেহেতু একটা বল আমি এখানে তুলে ফেলেছি 17/2। তৃতীয়বার নীল হওয়ার সম্ভাবনা, তাহলে একটা বল তুলে ফেলেছি, আমার বল বাকি থাকবে 16, আর যেহেতু একটা বল তুলে ফেলেছি এখানে দুটা ছিল, এখানে হবে একটা নীল বল অবশিষ্ট থাকবে। এখন শুধু গুণ করে দিব, তাহলে এটা করে যেটা হবে সেটাই হবে তিনটা নীল হওয়ার সম্ভাবনা। আর যদি প্রশ্নে বলে চারটা নীল হওয়ার সম্ভাবনা কত, সেটা হবে 0, কেননা আমার বলই আছে নীল তিনটা, আমি চারটা কোনোভাবেই আনতে পারবো না, তাই সেটার সম্ভাবনা হবে 0। আর আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করলে আমাদের সম্ভাবনা হবে 0 সমান অথবা বড়, 0-র চেয়ে সমান অথবা বড়, 1-এর চেয়ে ছোট অথবা সমান, 1-এর সমান। এটা হবে আমাদের সম্ভাবনার যে মানটা। যেমন আমি 1কে 51 দ্বারা ভাগ করলে 0.something থাকবে, তাহলে 0-র চেয়ে বড়, অথবা এখানে দেখলাম যে 0, তাহলে আমাদের সম্ভাবনা 0 হতে পারে, 0-র চেয়ে বড় হতে পারে। এখন 1 কখন হবে? যখন চিরন্তন সত্য। যেমন আমি যদি বলি যে এখানে আমার বল আছে মোট 18টা, তাহলে আমি সর্বনিম্ন কয়টি বল তুললে নিশ্চিতভাবে বলতে পারি যে আমার কাছে 10টি কালো বল আছে? তাহলে আমি যদি প্রথম বল তুলি সেটা হতে পারে লাল উঠলো, দ্বিতীয় বল তুলি সেটাও হতে পারে লাল উঠলো, যদি আমি এইভাবে 5টা বল তুলি হতে পারে 5টাই লাল উঠলো, তাহলে আমরা 5টা লাল বল পেলাম। আবার দেখা গেল যে পরের যে 3টা বল তুললাম সেই 3টা বল নীল উঠলো, তাহলে পরের যে 3টা বল তুললাম সেটা আমাদের নীল উঠলো। আমি এখনও কিন্তু বলতে পারলাম না আমার কাছে 10টা কালো বল আছে। তাহলে পরে যখন আমি 10টা বল তুলব বক্সে তো শুধুমাত্র কালোই থাকবে, কেননা লাল প্রথম 5টা বল যখন তুললাম তখন আমাদের লাল বল উঠে গেল। পরের যখন 3টা বল তুললাম তখন আমাদের নীল বল উঠে গেল, তাহলে বক্সে তো শুধুমাত্র কালো বলই থাকবে। তাহলে যখন আমি সবগুলো বল তুলব তখন আমি একদম শিওরভাবে বলতে পারবো যে আমার কাছে 10টি কালো বল আছে। তাহলে যদি প্রশ্নে বলা হয় যে তুমি সর্বনিম্ন কতটি বল তুললে, তোমার কাছে অবশ্যই কালো বল 10টি থাকবে, তখন সেটার অ্যান্সার হবে মোট বল, অর্থাৎ 18ই হবে অ্যান্সার সর্বনিম্ন। এখন অনেকে বলতে পারে যে আমি প্রথম 10টা বল তুললাম সেই 10টাই কালো উঠলো, হতে পারে, কিন্তু এটা তার মানে এই না যে এটাই সর্বনিম্ন সংখ্যা। আমাদেরকে এমন একটা অ্যান্সার আনতে হবে যেটা সব সময়ের জন্য সত্য, অর্থাৎ সার্বজনীন একটা অ্যান্সার, যেটা কেউ কখনো মিথ্যা বলতে পারবে না। যেমন এই যে কেউ বলতে পারে যে 10টা বল তুললাম সেটি কালো উঠলো, তার মধ্যে অ্যান্সার 10। আবার আরেকজন দেখা গেল প্রথম বল উঠলো লাল, পরের 10টা বল উঠলো কালো, তার মধ্যে অ্যান্সার 11। তাহলে আমাদের এক একজনের এক এক অ্যান্সার এসে গেল, কিন্তু আমরা এমন একটা অ্যান্সার আনতে হবে আমাদের যেটা সবসময়ের জন্য সত্য। যেমন এখানে 18, সবগুলো বল তুললে শিওরভাবে বলা যাবে যে কালো আছে 10টি বল। তাহলে যদি এখন বলা হয় যদি যে আমি 18টা বল তুললাম, সেই 18টা বল তুললে সেখানে 10টি কালো বল থাকার সম্ভাবনা কত, তাহলে ওটার অ্যান্সার হবে 1। কী হবে? কেননা আমি 18টা বল তুললাম, মোট বল আছে 18টা, অর্থাৎ মোট সম্ভাব্য ফলাফল 18টা, এখন বলও তুলছি আমি 18টা, তাহলে কাটাকাটি করে 1 থেকে গেল, অর্থাৎ কালো 10টি বল হওয়ার সম্ভাবনা 1। একই প্রশ্নে যদি বলা হয় যে আমি এখান থেকে কয়টি বল তুললে নিশ্চিতভাবে বলতে পারবো যে আমার কাছে লাল বল আছে 2টি, তাহলে আগের মতোই হতে পারে আমি 10টা বল তুললাম, সেই 10টা বল আসলো কালো,
আবার 3টা বল তুললাম, সেই 3টা বলও আসলো নীল। এখন তো শুধুমাত্র লাল বলই পড়ে আছে বাক্সে। তাহলে আমি যদি আর 2টা বল তুলি, সেই 2টা নিশ্চিতভাবে শিওর লালই উঠবে। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 15, অর্থাৎ সর্বনিম্ন 15টা বল তুলতে হবে। তখন আমি নিশ্চিতভাবে বলতে পারবো যে আমার লাল বল 2টি থাকবে, তাহলে সেটার সম্ভাবনা হবে 1, অর্থাৎ সবসময়ের জন্য সত্য। এখন যদি বলা হয় যে আগামীকাল সূর্য পশ্চিম দিকে ওঠার সম্ভাবনা কত, সেটা হবে 0, কেননা অসম্ভব বস্তু বা অসম্ভব কোনো ঘটনার জন্য সম্ভাবনা সবসময়ের জন্য 0। আর চিরন্তন সত্য, যেমন সূর্য কাল পূর্ব দিকে ওঠার সম্ভাবনা কত, সেটা হবে 1, অর্থাৎ চিরন্তন সত্য বাক্যের জন্য বা কথার জন্য সম্ভাবনা হবে 1, এবং মিথ্যা বা যেটা অসম্ভব এমন কোনো কথা বা কোনো কিছুর জন্য সম্ভাবনা হবে 0। এখন একটা প্রবলেমে আমরা যাই। আমাদের কাছে 5টি সংখ্যা দেওয়া আছে, AB, CD, E। তাহলে 5টি লেটার দেওয়া আছে, ধরে নেই আমাদের কাছে 5টি লেটার দেওয়া আছে। এখন প্রশ্নে বলল তুমি যদি 2টি লেটার চোখ বন্ধ করে, এটা খাতায় লেখা আছে ধরা বা একটা পৃষ্ঠায় যদি এভাবে A এভাবে B আকারে লেখা আছে, তো এখন যদি বলা হয় চোখ বন্ধ করে তুমি 2টি কাগজ তুললে, সেই কাগজ দুটিতে ক্রমিক লেটার থাকার সম্ভাবনা কত। যদি বলা হয় যে তোমার কাছে 5টি লেটার আছে, একটা কাগজে লেখা আছে একটি একটি করে, এখন যদি চোখ বন্ধ করে 2টি লেটার তোলা হয়, তাহলে সেই 2টা লেটার ক্রমিক হওয়ার সম্ভাবনা কত, অর্থাৎ AB বা BC বা CD বা DE এইরকম ক্রমিক একের পর একটা হওয়ার সম্ভাবনা কত। তাহলে আমরা এখন এটা সলভ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনুকূল ফলাফল কী কী আসতেছে, AB, BC, CD অথবা DE। এই কোনোভাবে ছাড়া যদি আমাদের আসে অন্যভাবে AC আসে বা AD আসে, তাহলে সেগুলো আমরা নিতে পারবো না, কেননা এগুলো ক্রমিক নয়, অর্থাৎ পরপর নয়। কিন্তু এখানে দেখো পরপর সংখ্যা আছে, AB, বির পরে আছে C, অর্থাৎ ক্রমিক হিসেবে আছে। আমরা যদি BA তুলি, তাও কিন্তু সেই ক্রমিক হিসেবেই আছে, কেননা আমি বলতে পারি এরপরে B আছে। আমি চোখ বন্ধ করে যেহেতু তুলব, তাহলে আমি তো সেটা BAও হতে পারে ABও হতে পারে, তাহলে এই দুটো কিন্তু ভিন্ন ভিন্ন বাছাই হবে, অর্থাৎ AB এবং BAকে ভিন্ন ভিন্ন বাছাই হিসেবে ধরা হবে। কিন্তু আমি যদি A বা B তুললাম, প্রথমে A তুললাম তারপরে B তুললাম, তাহলে আমার আসলো AB। আবার প্রথমে B তুললাম তারপরে A তুললাম, আমাদের AB আসলো। তাহলে আমরা সেম জিনিসই পাচ্ছি, কিন্তু আমাদের এখানে BA এবং AB আলাদা আলাদা বাছাই হলেও, অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমি A তুললাম, পরের ক্ষেত্রে আমি B তুললাম, আবার প্রথম ক্ষেত্রে আমি B তুললাম, পরের ক্ষেত্রে A তুললাম, বাছাই আমাদের আলাদা হলো, কিন্তু সংখ্যা পাচ্ছি আমরা সেম। তাই এটাকে আমরা একটা কাউন্ট করব এই ক্ষেত্রে। আর যখন একটা কাউন্ট করব, তখন আমি বলেছিলাম তখন আমরা কম্বিনেশন ইউজ করব, NCR এর সূত্র। তাহলে এখান থেকে আমি 5টা সংখ্যা দেওয়া আছে, 5টা সংখ্যা থেকে যে কোনো 2টা সংখ্যা কতভাবে আমি চুজ করতে পারি, সেটা হবে NCR। তাহলে এখানে আছে 5টা সংখ্যা, তাই 5C2, এটা হবে আমার মোট সম্ভাব্য ফলাফল, অর্থাৎ কতভাবে আমি 5টা সংখ্যা চুজ করতে পারি। আর এখন অনুকূল ফলাফল, অর্থাৎ ক্রমিক কতভাবে আসে, যেমন AB আসলো, BC আসলো, CD আসলো, DE আসলো, অর্থাৎ ক্রমিক সংখ্যা হবে n-1টি করে। এখানে n এর মান 5, তাহলে 5 - 1 = 4, 4টা সংখ্যা। তাহলে আমি 5C2 আর উপরে দিব লবে 4, অর্থাৎ অনুকূল ফলাফল আমাদের 4টি। এখন 5C2 করে আমরা পাবো 10, আর অনুকূল ফলাফল আসবে 4, তাহলে কাটাকাটি করে 2/5। এটি হলো আমাদের অ্যান্সার।
যদি আমি দুইটি সংখ্যা তুলি সেটা ক্রমিক হওয়ার সম্ভাবনা হবে 2/5। এখন যদি বলি তিনটি সংখ্যা তুললে সেটি ক্রমিক হওয়ার সম্ভাবনা কী হবে, তাহলে আগের মতো করেই 5c, অর্থাৎ এখান থেকে 5টা সংখ্যা আছে, এখান থেকে যে কোনো 3টা সংখ্যা চুজ করতে আমরা পারি 5c 3 উপায়ে। যে কোনো 3টা সংখ্যা, সেটা যে কোনো কিছু হতে পারে, ACD ADE যে কোনো কিছু হতে পারে, তাহলে সেটা সম্ভাবনা 5c 3। আর অনুকূল সম্ভাবনা আমাদের হতে পারে ABC BCD CDE, এরপরে তো আর কিছু নাই, তাই এই 3টা ক্রমিক আসতে পারে। তাহলে আমাদের হচ্ছে উপরে অনুকূল ফলাফল 3। এখন 5c 3 করেও আমরা পাবো 10, আর উপরে আমাদের লব আসতেছে 3। তাহলে আমাদের সম্ভাবনা, যদি 3টা সংখ্যা এখান থেকে ক্রমিক চায়, 3টা ক্রমিক সংখ্যা হওয়ার সম্ভাবনা 3/10। আবার আমাদের বলা হলো যে আমি যে দুটা বল তুললাম বা দুটা সংখ্যা তুললাম সেটি ক্রমিক হওয়ার সম্ভাবনা 2/5। এখন আমাদের যদি প্রশ্ন করে যে দুটা বল তুললাম সেটি ক্রমিক না হওয়ার সম্ভাবনা কত, তাহলে কত হবে? তাহলে আমরা একটা ভগ্নাংশ চিন্তা করব। আমাদের তো অনুকূল সম্ভাব্য ফলাফল, মোট সম্ভাব্য ফলাফল হবে 5c, যেহেতু দুটো সংখ্যা তুললে সেটি ক্রমিক না হওয়ার সম্ভাবনা বলেছে, তাই 5c 2। অর্থাৎ আমি এখান থেকে দুটা করে লেটার কতভাবে আমি নিতে পারি 5c 2 উপায়ে। এখন ক্রমিক না হওয়ার সম্ভাবনা চেয়েছে, তাই আমাদের AB BC CD DE এগুলো আসা যাবে না, 1 2 3 4 এই 4টা আসা যাবে না। তাহলে 5c 2, অর্থাৎ এখানে আমি দুটো করে লেটার কতভাবে নিতে পারি 5c 2 অর্থাৎ 10। কিন্তু 10-এর মধ্যে কিন্তু এই 4টা লেটারও আসবে, অর্থাৎ আমরা এখানে বের করেছি টোটাল কতভাবে আমি এই দুটো সংখ্যা চুজ করতে পারবো। সেখানে AB BC CD DE এই 4টা সংখ্যাও রয়েছে, তাহলে এই 4টা আমাদের বাদ দিতে হবে। তাহলে এই 6টা হলো এলোমেলো সংখ্যা, অর্থাৎ AC তারপরে CE এরকম এলোমেলো সংখ্যাগুলো, তাহলে সেটা পাচ্ছি 6টা, অর্থাৎ আমাদের অনুকূল ফলাফল 6। তাহলে আমরা পাচ্ছি 6/10 ইকুয়াল 3/5। তাহলে সেই যদি আমি দুটা সংখ্যা তুলি বা দুটা লেটার নেই, তাহলে সেই দুটা লেটার ক্রমিক না হওয়ার সম্ভাবনা 3/5। এখন আমি চাইলে আরও একভাবে করতে পারতাম, সেটা কি, আমাদের মোট সম্ভাবনা সব সময়ের জন্য 1, সব সময়ের জন্য মোট সম্ভাবনা 1। তাহলে আমি পেয়েছি ক্রমিক হওয়ার সম্ভাবনা 2/5। তাহলে মোট সম্ভাবনা থেকে যদি আমি এই 2/5 বাদ দেই, তাহলে আমরা পাবো ক্রমিক না হওয়ার সম্ভাবনা ইকুয়াল 5 উপরে 5 - 2 ইকুয়াল 5/3। সেম আসলো, অর্থাৎ মোট সম্ভাবনা থেকে যদি আমি ক্রমিক হওয়ার সম্ভাবনা বাদ দিই, তাহলে ক্রমিক না হওয়ার সম্ভাবনা পাবো। আবার ক্রমিক না হওয়ার সম্ভাবনা থেকে যদি মোট সম্ভাবনা থেকে 1 থেকে ক্রমিক না হওয়ার সম্ভাবনা বাদ দিই, তাহলে ক্রমিক হওয়ার সম্ভাবনা পাবো, অর্থাৎ বিপরীতটা পাবো যদি আমি 1 থেকে বিয়োগ করি। ঠিক তেমনি 3টি সংখ্যা ক্রমিক হওয়ার সম্ভাবনা পেয়েছিলাম আমরা 3/10। তাহলে 1 থেকে যদি আমি 3/10 বাদ দেই, তাহলে আমাদের থাকে নিচে 10 উপরে 10 - 3 ইকুয়াল 7। তাহলে 3টা সংখ্যা ক্রমিক হওয়ার সম্ভাবনা 3/10 আর ক্রমিক না হওয়ার সম্ভাবনা 7/10। এখন যদি আমরা আলাদাভাবে করতে চাই যে ABCDE, এখানে 3টা ক্রমিক না হওয়ার সম্ভাবনা কত, তাহলে 3টা ক্রমিক হতে পারবে না এমন কতগুলো সংখ্যা আছে তা আমরা বের করব। তাহলে এখান থেকে আমরা 5c 3 উপায়ে যে কোনো 3টা সংখ্যা আমরা চুজ করতে পারি, এটার মান হলো 10। এই 10-এর মধ্যে কিন্তু ABC BCD CDE এই 3টাও
এই 10-এর মধ্যে আছে। তাহলে এই 3টা যদি আমরা বাদ দিই তাহলে এলোমেলো অর্থাৎ ক্রমিক নয় এমন সংখ্যা পাবো 7। তাহলে আমাদের সম্ভাবনা কী হবে? মোট অনুকূল ফলাফল 5C3 = 10, আর এটা সম্ভাব্য ফলাফল, আর অনুকূল ফলাফল হবে 7, অর্থাৎ লব হবে আমাদের 7/10। আমাদের কিন্তু অ্যান্সার সেম আসলো। ঠিক একইভাবে যদি বলে ABCDE, এখানের মধ্যে 4টা ক্রমিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমরা এই 5টা সংখ্যা থেকে 4টা সংখ্যা চুজ করতে পারি 5C4 উপায়ে, অর্থাৎ আমাদের মোট সম্ভাব্য ফলাফল হবে 5C4, এটা হর। তাহলে লব হবে কি? 4টা সংখ্যা ক্রমিক হতে হবে। তাহলে হতে পারে ABCDE অথবা BCDE, দুইভাবে হতে পারে। তাহলে আমাদের লব হবে 2 = 2/5, 5C4 এর মান 5। এটা করে দেখাচ্ছি। 5C4 = 5 ফ্যাক্টোরিয়াল 5 - 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে 5 - 4 ফ্যাক্টোরিয়াল মানে 1 ফ্যাক্টোরিয়াল, আর 1 ফ্যাক্টোরিয়াল মানে 1। আর এখানে 4 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি 5 × 4 ফ্যাক্টোরিয়াল, আর এখানে 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি গেল, থাকে 5। তাহলে 5C4 এর মান 5 আর 2। এখন যদি বলা হয় যে 4টা সংখ্যা নিলাম সেটা ক্রমিক না হওয়ার সম্ভাবনা কত? তাহলে 1 থেকে হওয়ার সম্ভাবনাটা আমরা বাদ দিয়ে দিই। 2/5 = 5/3। তাহলে এখন আমরা এটা স্বাভাবিকভাবে করে দেখি। তাহলে এখান থেকে আমি 5C4 হিসেবে যে কোনো 4টা সংখ্যা চুজ করতে পারি, আর সেটার মান ছিল আমাদের 5। তাহলে এই 5-এর মধ্যে কিন্তু এইগুলো রয়েছে, অর্থাৎ এই দুটা এই 5-এর মধ্যে রয়েছে। তাহলে আমি সেখান থেকে যদি বাদ দিই থাকে 3, অর্থাৎ 3ভাবে আমি চুজ করতে পারি যেগুলো এলোমেলো সংখ্যা, অর্থাৎ ACDE বা BDEA। তাহলে এইভাবে আমি 3টা চুজ করতে পারি। তাহলে আমাদের অনুকূল ফলাফল তখন হবে 3 আর নিচে 5C4 অর্থাৎ 5, সেম আসলো কিন্তু। তাহলে এইভাবে আমি অঙ্ক করতে পারি, হয় 1 থেকে বিয়োগ করতে পারি, অথবা আমি স্বাভাবিকভাবে করেও দেখাতে পারি যে আমার সম্ভাবনা 2 ক্ষেত্রে 1, 3/5 আসবেই। আর যদি কখনো শতকরা চাই তাহলে গুণন 100 দিয়ে আমরা পার্সেন্ট করে দিব। 5 × 5, 5 × 100, অর্থাৎ 3 × 2 = 60%। তাহলে ক্রমিক সংখ্যা না হওয়ার সম্ভাবনা 60%। আর আমাদের বেশিরভাগ সময় ভগ্নাংশ আকারে চাওয়া হয়, যেখানে A আর B অর্থাৎ ভগ্নাংশ দুটি লব এবং হর, ভগ্নাংশের লব এবং হর সমমৌলিক সংখ্যা। যেমন এখানে 3 আর 5 সমমৌলিক সংখ্যা। এখন আমরা একটি ভিন্ন প্রবলেমে যাই। বলা হলো তোমার কাছে লাল বল আছে 2টি, নীল বল আছে 3টি, কালো বল আছে 1টি। তাহলে তুমি যদি 3টা বল তোলো তাহলে সেটি প্রথমে লাল, তারপরে নীল, তারপরে কালো, এই ফরম্যাটে হওয়ার সম্ভাবনা কত? যদি প্রশ্নে এইভাবে বলা হয় যে তোমার কাছে লাল বল 2টি, নীল বল 3টি, কালো বল 1টি আছে। এখন তুমি যদি 3টা বল তোলো তাহলে সেই 3টা বল সেই 3টা বল থেকে প্রথম বল লাল, দ্বিতীয় বল নীল, তৃতীয় বল কালো হওয়ার সম্ভাবনা কত? যদি এমনভাবে বলা হয় তখন কি হবে? আমরা একটি ভগ্নাংশ কল্পনা করে নিব। তাহলে উপরে থাকবে আমাদের মোট অনুকূল ফলাফল, আর নিচে থাকবে মোট সম্ভাব্য ফলাফল। আর সম্ভাব্য ফলাফল আমরা এখন কীভাবে বের করব? এখানে বল আছে কয়টি সেটা আমাদের দেখতে হবে, কেননা আমরা সেই বলগুলো থেকেই তো লাল, নীল, কালো বল তুলব। তাহলে বল আছে আমাদের 3 আর 2 5 আর 1 6টি, অর্থাৎ 6টা বল আছে। কিন্তু আমি বল তুলতেছি 3টা, অর্থাৎ সেইখান থেকে আমি 3টা বল অর্থাৎ 6টা বল থেকে আমি 3টা বল কতভাবে তুলতে পারি? 6C3 উপায়ে।
তাহলে আমাদের মোট সম্ভাব্য ফলাফল হবে 6C3। কিন্তু সাপোজ প্রথম বল লাল উঠলো, পরের বলটা নীল উঠলো, তারপরে বল কালো উঠলো। আবার হতে পারে প্রথম বল নীল উঠলো, পরের বল লাল উঠলো, তারপরে বল ব্লু উঠলো। অর্থাৎ প্রথমে লাল নীল, তারপরে ব্ল্যাক, আর এটা নীল লাল ব্ল্যাক। এটা আচ্ছা থাক। তাহলে প্রথমে লাল, তারপরে নীল, তারপরে কালো। এখানেও নীল, অর্থাৎ নীল আগে উঠলো, তারপরে লাল, এখানে কালো উঠলো। তাহলে দুটোই কিন্তু ভিন্ন ভিন্ন কেস। আর এখানে আমাদের চাওয়া হয়েছে লাল নীল কালো, অর্থাৎ এই ফরম্যাটে। কিন্তু যদি এই ফরম্যাটে ওঠে, আমরা এই দুটোকে কিন্তু সেম বলতে পারছি না। যদি সেম হতো তাহলে আমরা এই ফরম্যাটটা আর এই ফরম্যাটটা সেম বলতে পারতাম। কিন্তু এই ফরম্যাট আর এই ফরম্যাট কিন্তু সেম না, কেননা নীল আমাদের সেকেন্ডে থাকতে হবে আর নীল আছে সামনে। তাই আমরা যদি লাল নীল কালো তুলি, আবার নীল লাল কালো তুলি, তাহলে কিন্তু আমরা পাচ্ছি লাল নীল কালো, এই তিনটা রঙই পাচ্ছি। কিন্তু আমরা তোলার সিস্টেম আলাদা, কেননা প্রথমে লাল উঠছে, আর এখানে দ্বিতীয়তে লাল উঠছে, আর এখানে দ্বিতীয়তে নীল উঠছে, এখানে প্রথমে নীল উঠছে। আমাদের চাওয়া হয়েছে এই ফরম্যাটে, তাই আমরা এখানে সি ইউজ করেছি। কিন্তু যেহেতু এই দুটো ফরম্যাট আলাদা, তাহলে এটাকে আমরা সাজাতে পারি 3 ফ্যাক্টোরিয়াল হিসেবে। কম্বিনেশনে সেটা আমি দেখাইছি যে এটা এই সংখ্যা তিনটা আমরা সাজাতে পারি 3 ফ্যাক্টোরিয়াল হিসেবে। তাই এটার সাথে আমরা 3 ফ্যাক্টোরিয়াল গুণ হিসেবে দিব, কেননা আমাদের এই ফরম্যাট থেকে এই সেম তিনটা বল পাওয়া গেলেও হিসেবের ক্ষেত্রে আমাকে বলা হয়েছে লাল নীল কালো, অর্থাৎ প্রথম বল লাল, দ্বিতীয় বল নীল, তৃতীয় বল কালো হতে হবে। তাই এই ফরম্যাট এবং এই ফরম্যাট আলাদা আলাদা বাছাই। তাই আমি 6C3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল দিলাম, কেননা এই তিনটা সংখ্যাকে আমি 3 ফ্যাক্টোরিয়াল হিসেবে সাজাতে পারি। আবার আমি যদি চাই এইখানের জায়গায় পারমুটেশন ইউজ করতে পারবো, অর্থাৎ 6P3 দুটোই সেম। যদি আমি 6C3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল করে যে মানটা পাবো, আবার 6P3 করেও একই মান পাবো। আর আমি বলেছিলাম যখন আমাদের সেম বাছাই হবে, অর্থাৎ এই বাছাই সেম হবে, তখন আমরা 6C3 ইউজ করবো শুধুমাত্র, অর্থাৎ কম্বিনেশন ইউজ করব। আর যদি আমাদের আলাদা আলাদা বাছাই হয়, যেমন এখানে আলাদা আলাদা বাছাই হবে, কেননা আমাদের ফরম্যাট এটা চাইছে, অন্য ফরম্যাটে আনলে এটার সাথে মিলবে না। তাই আমাদের দুটা বাছাই আলাদা, তখন আমরা পারমুটেশন ইউজ করতে পারবো। তাহলে আমরা হর পেয়ে গেলাম, অর্থাৎ মোট সম্ভাব্য ফলাফল পেয়ে গেলাম। এখন আমাদের দরকার অনুকূল ফলাফল। তাহলে পায়রাকপ নীতির সাহায্যে এখন আমরা করব। তাহলে প্রত্যেকটা থিওরি কিন্তু আমাদের এখানে কাজে লাগতেছে। এখানে আমরা কম্বিনেশন পারমুটেশন ইউজ করলাম, আর এখানে এখন পায়রাকপ নীতির সাহায্যে। তাহলে প্রথম বল লাল হতে পারে কতভাবে? 2 ভাবে, কারণ আমাদের লাল আছে বল 2টা। দ্বিতীয় বল নীল হতে পারে কতভাবে? 3 ভাবে, তাই 3 লিখলাম। তৃতীয় বল কালো হতে পারে 1 ভাবেই। তাহলে আমাদের এই ফরম্যাটে আসতে পারে, পায়রাকপ নীতির সাহায্যে গুণ করে দিলে 3 × 6, 6 ভাবে আসতে পারে। তাই আমাদের লব হবে 6, অর্থাৎ 6 এটা করলে আমরা পাবো 120। এখন কাটাকাটি যায়, 3 × 6, 3 × 4 12 আর 0, আবার 2 1 2, 20 × 40, অর্থাৎ 1/20। এটাই হবে আমাদের অ্যান্সার এই কোশ্চেনের জন্য। অর্থাৎ এই ফরম্যাটে আমার আসতে পারে, এই ফরম্যাটে আসার সম্ভাবনা 1/20। আর যদি বলে না আসার সম্ভাবনা, তখন 1 - এই সংখ্যাটা, অর্থাৎ 19/20। এই ফরম্যাটে না আসার সম্ভাবনা 19/20, আর আসার সম্ভাবনা 1/20।
আশা করছি যে সম্ভাবনা নিয়ে এই বেসিক ধারণা সবার ক্লিয়ার হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।